বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালুখালী রাজবাড়ী। এই নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করছি। হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন ও একটি ইলেকট্রন আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম প্রধান শক্তি স্তর কে তে 1s অরবিটাল আছে। এস অরবিটালে এই একটি ইলেকট্রন এস অরবিটালে থাকবে, আর 1 দ্বারা বোঝাচ্ছে যে প্রথম প্রধান শক্তি স্তর কে। আর হাইড্রোজেনের অন্য কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন নাই। মোট প্রধান শক্তি স্তর হলো 7টি: কে, এল, এম, এন, ও, পি, কিউ। কে প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর এস এ একটি ইলেকট্রন থাকবে। এরপর আছে হিলিয়ামের ইলেকট্রন 2টি, এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে। এবং হিলিয়াম হলো নিষ্ক্রিয় পরমাণু, কারণ হিলিয়ামের প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আমরা জানি কোনো পরমাণুর কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে বা শেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে সেই পরমাণুটি নিষ্ক্রিয় হয় এবং সেটি ইলেকট্রন লেনদেন করে না, এজন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় পরমাণু বলে। এবার লিথিয়ামের ইলেকট্রন আছে 3টি, এস অরবিটালে 2টি, আর 2s অরবিটালে একটি ইলেকট্রন থাকবে। 1s মানে প্রথম প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন, আর 2 বোঝায় যে দ্বিতীয় প্রধান শক্তি স্তর এল এর এস অরবিটালে একটি ইলেকট্রন থাকবে। 2 আর 1 3টি ইলেকট্রন। বেরিলিয়ামের 4টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন। 2 যোগ 2 4টি ইলেকট্রন। বোরনের 5টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের পি অরবিটালে একটি ইলেকট্রন থাকে। 2 আর 2 4 আর 1 5। কার্বনের 6টি ইলেকট্রন থাকে। প্রথম কে অরবিটের এস অরবিটালে 2টি ইলেকট্রন, এল অরবিটের এস অরবিটালে 2টি ইলেকট্রন, এল অরবিটের পি অরবিটালে 2টি ইলেকট্রন। এবং কার্বনের যোজনী 2 হয়, আবার এই 2 যোগ 2 4 হয়। এই 4টি ইলেকট্রন যদি শেয়ার করে, দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি 4টি ইলেকট্রন শেয়ার করে, তাহলে কার্বনের যোজনী 4। আর যদি শেষ উপশক্তি স্তর 2p থেকে 2টি ইলেকট্রন শেয়ার করে, তাহলে কার্বনের যোজনী হয় 2। নাইট্রোজেনের ইলেকট্রন 7টি। কে প্রধান শক্তি স্তরের এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন, এল অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরের এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের পি উপশক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের যোজনী 3 আর 5 বেশি হয়। এই শেষ উপশক্তি স্তরের থেকে 3টি ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে নাইট্রোজেনের যোজনী হয় 3। আর যদি এই দ্বিতীয় প্রধান শক্তি স্তরের মোট 5টি ইলেকট্রন শেয়ার করে, তাহলে নাইট্রোজেনের যোজনী হয় 5। আর অক্সিজেনের ইলেকট্রন আছে 8টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের এস অরবিটালে 2টি ইলেকট্রন, পি অরবিটাল আবার 3টি উপশক্তি স্তরে বিভক্ত: 2px, 2py, 2pz। 2px উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন, 2py উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। এবং অক্সিজেন যোজনী 2, কারণ অক্সিজেনের সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে অক্সিজেনের যোজনী হয় 2। আর আমরা জানি অক্সিজেন হলো অধাতু হলো ইলেকট্রন শেয়ার করে। এই সর্ববহিস্থ 2টি ইলেকট্রন শেয়ার করলে অক্সিজেনের যোজনী হবে 2।
ফ্লোরিনের ইলেকট্রন আছে 9টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট আছে 7টি ইলেকট্রন। 2 আর 2 4 আর 2 6 আর 7টি ইলেকট্রন। 2s অরবিটালে 2টি ইলেকট্রন, 2px অরবিটালে 2টি ইলেকট্রন, 2py অরবিটালে 2টি, 2pz অরবিটালে 1টি ইলেকট্রন থাকে। এবং নাইট্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরের অপশক্তি স্তরে বেজোর ইলেকট্রন আছে 1টি। কোনো মৌলের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোতে বেজোর ইলেকট্রন যে কয়টি থাকে সেই সংখ্যাই হয় ওই মৌলের যোজনী। অর্থাৎ ফ্লোরিনের যোজনী হলো এই 1। নিয়নের ইলেকট্রন আছে 10টি। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর আছে। 2s উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন, 2p উপশক্তি স্তরে 6টি ইলেকট্রন। নিয়নের দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন দ্বারা দ্বিতীয় প্রধান শক্তি স্তর পূর্ণ আছে, এজন্য নিয়ন হলো নিষ্ক্রিয় গ্যাস। নিয়ন কোনো ইলেকট্রন লেনদেন করে না, কারণ সর্ববহিস্থ কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এই 8টি ইলেকট্রন সে সহজে লেনদেন করতে পারে না, এজন্য নিয়ন হলো নিষ্ক্রিয় পরমাণু। সোডিয়াম বা নেট্রিয়ামের ইলেকট্রন আছে 11টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আছে 9টি। 9 আর 2 11টি ইলেকট্রন। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 2s অরবিটালে 2টি, 2p অরবিটালে 6টি। সোডিয়ামের ইলেকট্রন আছে 11টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট 8টি এবং তৃতীয় প্রধান শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। 1s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি, 2p অরবিটালে 6টি। আমরা জানি যে s অরবিটালে সর্বোচ্চ 2টি থাকে, p অরবিটালে সর্বোচ্চ 6টি এবং d অরবিটালে 10টি এবং f অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। এখানে 2p অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে 6টি দ্বারা, এজন্য অতিরিক্ত 11তম ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তি স্তরে 3s অরবিটালে যাবে। 2 আর 2 4 আর 6 10 একে 11। এবং সোডিয়ামের যোজনী হলো 1, কারণ সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে বেজোর ইলেকট্রন আছে 1টি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন। এবং যেহেতু ম্যাগনেসিয়ামের শেষ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এজন্য ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন 13টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট 3টি ইলেকট্রন আছে। 8 আর 2 10 আর 3 13। এখন অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। এই 2 যোগ 1 3। তৃতীয় প্রধান শক্তি স্তরে 3টি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে অ্যালুমিনিয়াম যোজনী হয় 3। এই বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করবে। অ্যালুমিনিয়াম হলো ধাতু, সেজন্য ইলেকট্রন সে দান করবে। এই 3টি ইলেকট্রন যদি দান করে এজন্য অ্যালুমিনিয়ামের যোজনী হয় 3। সিলিকনের ইলেকট্রন আছে 14টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 4টি। 8 আর 2 10 আর 6 14। সিলিকন যদি তৃতীয় প্রধান শক্তি স্তর থেকে 4টি ইলেকট্রন শেয়ার করে তাহলে সিলিকনের যোজনী হয় 4। আর যদি 2টি ইলেকট্রন শেয়ার করে বা সর্ববহিস্থ উপশক্তি স্তর 3p থেকে 2টি ইলেকট্রন শেয়ার করলে সিলিকনের যোজনী হবে 2। ফসফরাসের ইলেকট্রন আছে 15টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 5টি। 5 আর 8 13 আর 2 15। এবং ফসফরাসের যোজনী 3 এবং 5। সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে যদি 3টি ইলেকট্রন শেয়ার করে তাহলে ফসফরাসের যোজনী হয় 3 এবং সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর থেকে যদি 5টি ইলেকট্রন শেয়ার করে তাহলে ফসফরাসের যোজনী হয় 5। এবার আমরা আসি সালফারের 16টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট 6টি ইলেকট্রন আছে। 6 আর 8 14 15 16। এখন সালফারের যোজনী 2 4 6।
সালফার যদি এই শেষ উপশক্তি স্তর 3p-Y থেকে 2টি ইলেকট্রন শেয়ার করে তাহলে সালফারের যোজনী হয় 2। সালফার যদি 3p-X এবং 3p-Y থেকে 4টি ইলেকট্রন শেয়ার করে তাহলে সালফারের যোজনী হয় 4। আর সালফার যদি এই তৃতীয় প্রধান শক্তি স্তর থেকে 6টি ইলেকট্রন শেয়ার করে তাহলে সালফারের যোজনী হয় 6। ক্লোরিনের 17টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে 2 আর 2 4 আর 2 6 একে 7টি ইলেকট্রন, 7 আর 8 15 15 16 17। এবং ক্লোরিনের যোজনী হয় 1 হয় হলো ক্লোরিনের সর্ববহিষ্ঠ উপশক্তি স্তর 3p-Z থেকে একটি ইলেকট্রন যদি শেয়ার করে তাহলে ক্লোরিনের যোজনী হবে 1। আর্গনের ইলেকট্রন আছে 18টি। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 8টি। এবং যেহেতু আর্গনের তৃতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, আমরা জানি কোনো প্রধান শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে বা 2টি থাকে তাহলে সেই শক্তি স্তরটি সুস্থিত হয় বা মোটামুটি স্থায়ী হয়। যেহেতু শেষ প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে সেই জন্য আর্গন সাধারণত ইলেকট্রন লেনদেন করে না, এই জন্য আর্গন হলো নিষ্ক্রিয় পরমাণু। পটাশিয়াম বা ক্যালিয়ামের 19টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে 2 আর 6 8, 8 থেকে 9টি, 9 আর 8 17 18 19। এখন এখানে 3d অরবিটালে ইলেকট্রন যাবে না, কারণ 3d অরবিটালে শক্তি বেশি, 4s অরবিটালে শক্তি কম। আমরা জানি যে যে উপশক্তি স্তরে শক্তি কম সেখানে বা যে উপশক্তি স্তরে n+l এর মান কম সেই উপশক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। 4s অরবিটালে n+l এর মান হলো 4 সেজন্য, আর 3d অরবিটালে n+l এর মান হলো 5, কারণ এই n এর মান 3 আর d অরবিটালে l এর মান 2, 3 + 2 5। আর 4s অরবিটালে এর জন্য n এর মান 4 আর s অরবিটালে l এর মান 0, 4 + 0 4, অর্থাৎ 4s অরবিটালের শক্তি হলো 4 আর 3d অরবিটালের শক্তি হলো 5। সেই জন্য 4s অরবিটালের শক্তি কম, সেই জন্য এই 19তম ইলেকট্রনটি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে আগে যাবে। 4s অরবিটালে যাওয়ার পরে আর ইলেকট্রন হাতে থাকে না, এজন্য 3d অরবিটাল কোনো ইলেকট্রন যাবে না। এবং এটি হলো স্থায়ী ইলেকট্রন বিন্যাস, পটাশিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের বেলায় প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং চতুর্থ প্রধান শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকবে। ক্যালসিয়ামের 20টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে আছে 8টি, চতুর্থ প্রধান শক্তি স্তরে 2টি। কারণ আমরা জানি যে 4s অরবিটাল বা s অরবিটালে 2টি ইলেকট্রন থাকলে অরবিটালটি 4s অরবিটালে বা s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এজন্য 4s অরবিটাল পূর্ণ হবে 2টি ইলেকট্রন দ্বারা, অর্থাৎ ক্যালসিয়ামের 19তম এবং 20তম ইলেকট্রন 4s অরবিটালে যাবে। 4s অরবিটাল 2টি ইলেকট্রন যাওয়ার পরে আর ইলেকট্রন হাতে থাকে না, সেজন্য 3d অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না। এখন ক্যালসিয়ামের যোজনী হবে 2, কারণ সর্বশেষ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, সেজন্য ক্যালসিয়ামের যোজনী 2। এবং পটাশিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, সেজন্য পটাশিয়ামের যোজনী 1। আর স্ক্যান্ডিনিয়াম, Sc মানে স্ক্যান্ডিনিয়াম, 21টি ইলেকট্রন আছে এর। প্রথম প্রধান শক্তি স্তর K-তে 2টি ইলেকট্রন, L দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, তৃতীয় প্রধান শক্তি স্তরে M-এ মোট আছে ইলেকট্রন 8 থেকে 9টি, এবং M Kl M N চতুর্থ প্রধান শক্তি স্তরে 4s অরবিটালে 2টি ইলেকট্রন আছে। এখানে 20তম ইলেকট্রন আর 19তম ইলেকট্রন 4s অরবিটালে যাওয়ার পরে 4s অরবিটাল পূর্ণ হয়ে গেছে, এজন্য 21তম ইলেকট্রন 3d অরবিটালে যাবে। এবং 3 নম্বর প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 9টি। এখানে 9টি ইলেকট্রন আছে 3 নম্বর প্রধান শক্তি স্তরে।
ক্রোমিয়ামের 24টি ইলেকট্রন আছে। প্রথম প্রধান শক্তি স্তরে 2টি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে 13টি, চতুর্থ প্রধান শক্তি স্তরে 1টি ইলেকট্রন। এখানে 3D অরবিটালে যদি 4টি ইলেকট্রন দেওয়া হয় তাহলে 3D অরবিটাল অস্থায়ী হয় বা অসুস্থিত হয়। আমরা জানি 3D অরবিটালে 5টি বা 10টি ইলেকট্রন থাকলে 3D অরবিটাল স্থায়ী হয়। এজন্য 3D অরবিটালে 5টি ইলেকট্রন লাভ করার জন্য 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়েছে। আর এই জন্য 3D অরবিটালে 5টি, 4s অরবিটালে 1টি ইলেকট্রন, যা স্থায়ী বা ইলেকট্রন বিন্যাস বা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। আর যদি কপার 24-এর ক্রোমিয়াম 24-এর শেষে 3D4s2 থাকে ইলেকট্রন থাকে তাহলে অস্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়। এটা সাধারণত আমরা এটা বইতে আমরা লিখব না বা খাতায় অ্যান্সার করব না, এইটা আমরা অ্যান্সার করব। অর্থাৎ 3D অরবিটালে 4টি ইলেকট্রন যদি হয় স্বাভাবিক নিয়মে তাহলে 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়ে 3D অরবিটালে 5টি ইলেকট্রন লাভ করবে এবং 4s অরবিটালে 1টি ইলেকট্রন থাকবে, যা হলো ক্রোমিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস বা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। আমরা জানি কোনো উপশক্তি স্তরে যদি অর্ধেক সংখ্যক ইলেকট্রন থাকে বা পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেই অরবিটালটি স্থায়ী হয়। ডি অরবিটালে মোট 10টি ইলেকট্রন থাকতে পারে। ডি অরবিটালে যদি 5টি বা 10টি ইলেকট্রন থাকে তবে 3D অরবিটাল বা ডি অরবিটাল স্থায়িত্ব লাভ করে বা সুস্থিত হয়। যেমন 3D অরবিটাল সুস্থিত বা স্থায়িত্ব লাভ করার জন্য 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়ে 5টি ইলেকট্রন লাভ করে এবং 4s অরবিটালে 1টি ইলেকট্রন থাকে। আর কপার 29-এর ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস যদি আমরা ব্যাখ্যা করি তাহলে প্রথম অরবিটালে প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকবে 18টি ইলেকট্রন এবং চতুর্থ প্রধান শক্তি স্তরে থাকবে 1টি ইলেকট্রন, যা সুস্থিত ইলেকট্রন বিন্যাস বা ব্যতিক্রম নিয়মে ইলেকট্রন বিন্যাস। এখানে 2 আর 2 4 আর 6 10 আর 2 12 12 আর 6 18 আর 10 28 আর 1 29 কপারের 29টি ইলেকট্রন বিন্যাস। এখানে যদি শেষে 9টি ইলেকট্রন দেই তাহলে 4s অরবিটালে 2টি ইলেকট্রন যায়, কিন্তু আমরা জানি 3D অরবিটালে বা ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে অরবিটালটি স্থায়ী হয়। সেজন্য 3D অরবিটালে স্থায়িত্ব লাভ করার জন্য 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়ে 10টি ইলেকট্রন লাভ করে এবং 4s অরবিটালে 1টি ইলেকট্রন থাকে। এইভাবে কপারের 29টি ইলেকট্রন বিন্যস্ত হয়। 3D অরবিটালে 10টি থাকবে, 4s অরবিটালে 1টি থাকবে। এটি সুস্থিত বা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কপার 29-এর ক্ষেত্রে। আর এই 3D9 4s2 এটা আমরা লিখব না, কারণ এটা অস্থায়ী ইলেকট্রন বিন্যাস বা স্বাভাবিক নিয়মের ইলেকট্রন বিন্যাস, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ 3D অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে সুস্থিত হয়। সেজন্য 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়ে 3D অরবিটাল 10টি ইলেকট্রন, 4s অরবিটালে 1টি ইলেকট্রন থাকবে। যদি পরীক্ষায় আসে যে 3D অরবিটালে 9টি না হয়ে 10টি ইলেকট্রন হলো কেন, অথবা যদি আসে যে কপার 29-এর ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করে, তাহলে আমরা ওই শেষে 3D অরবিটালে 10টি ইলেকট্রন দেবো এবং 4s অরবিটালে 1টি ইলেকট্রন দেবো এবং আমরা ব্যাখ্যায় লিখব যে ডি অরবিটালে 10টি বা 5টি ইলেকট্রন থাকলে ডি অরবিটালটি সুস্থিত হয়। এবং আরও ভালোভাবে যদি লিখি তাহলে লেখা লাগবে যে কোনো অরবিটাল যদি অর্ধেক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেই অরবিটালটি পূর্ণ হয়। আমরা জানি ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, সেই জন্য যদি 9টি কোনো সময় আসে স্বাভাবিক নিয়মে তাহলে 4s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন নিয়ে 10টি ইলেকট্রন লাভ করবে এবং 4s অরবিটালে 1টি ইলেকট্রন থাকবে। এভাবে 3D10 এবং 4s1 3D10 4s1 এটি হলো কপার 29-এর ইলেকট্রন বিন্যাস, স্থায়ী বা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এভাবে ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রেও তাই।
ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রে শেষে 4s1 হবে এবং তার আগে 3d5 হবে। ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রে শেষের দিকে 3d5 হবে এবং 4s1 হবে এবং 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে 3d অরবিটালে 5টি ইলেকট্রন ক্রোমিয়াম লাভ করে এবং স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়। যেমন এরকম যে ক্রোমিয়ামের শেষের দিকে 3d5 4s1 হবে, কারণ 3d4 আর 4s2 থাকলে অস্থায়ী হবে, কারণ আমাদের ডি অরবিটালে 5টি ইলেকট্রন বা 10টি ইলেকট্রন থাকলে ডি অরবিটালে 5টি বা 10টি ইলেকট্রন থাকলে ডি অরবিটাল স্থায়ী হয়। এবং ডি অরবিটাল স্থায়িত্ব লাভ করার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নেবে এবং 3dতে 5টি ইলেকট্রন থাকবে, 4sে একটি ইলেকট্রন থাকবে। এটা হলো স্থায়ী ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের এবং ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।